আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে 50তম ও 51তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য কি কৌশলে এগোনো উচিত, বিশেষত পরিবর্তিত প্রশ্ন প্রেক্ষাপটে, প্রশ্ন প্যাটার্নে আসলে প্রস্তুতি কৌশলটা কেমন হলে সামনের এই বিসিএস দুটোতে ভালো করা যাবে। আপনাদেরকে প্রথমে বলে রাখি যে এই ভিডিওর উদ্দেশ্য পুরোপুরি শিক্ষামূলক। এখানে অন্য কোনো মিনিং আপনারা খুঁজতে যাবেন না। আমাকে যারা জিজ্ঞেস করেছেন তাদেরকে বারবার একই কথা বলার থেকে ভালো, সব থেকে ভালো একটা ভিডিও তৈরি করে তাদেরকে দিয়ে দেওয়া। সো সেটাই আমার উদ্দেশ্য। সো আপনারা যদি 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নটা একটু বিশ্লেষণ করেন 46-এর সঙ্গে তুলনা করে, তাহলে দেখবেন যে প্রশ্নগুলো আসলে একটু গভীর থেকে হয়েছে। অর্থাৎ সচরাচর যে প্রশ্নগুলো শুধুমাত্র তথ্যমূলক, যে আপনি জানেন কি জানেন না এই বিষয়ে চেক করা হতো, কিন্তু 47-এ বিসিএস এসে দেখা গেছে যে আপনি জানার পাশাপাশি ওই জিনিসটাতে কতটুকু ভিতরে গভীরে এক্সপ্লোর করেছেন সেরকম একটু প্রশ্ন এসছে। উদাহরণস্বরূপ যদি আমি বাংলা প্রশ্নেরই কিছু নমুনা আপনাদেরকে বলি, যেমন 46তম বিসিএস এ প্রশ্ন এসেছিল যে চর্যাপদের কবিরা ছিলেন কেমন। হ্যাঁ, মহাঘানী বৌদ্ধ নাকি সহজঘানী বৌদ্ধ নাকি বাউল নাকি বজ্রঘানী বৌদ্ধ। এখানে বোঝা যাচ্ছে যে সহজিয়া পন্থী বাউলরা মানে বৌদ্ধরা আসলে চর্যাপদের চর্চা করেছিলেন। তো সহজজ্ঞানী বৌদ্ধ, এই প্রশ্নটা সহজ ছিল, যার বৌদ্ধ সহজিয়া পন্থী সহজ পন্থায় বৌদ্ধ সাধন তত্ত্বের চর্চা করতেন। এটা তো যারা পড়েছিলেন এটা ইজিলি ক্যাচ করা যায়, এটা বইপত্র এই জিনিসটা অ্যাভেলেবল। বাট পরবর্তীতে বিসিএস এ 47-এ আমরা দেখলাম যে চর্যাপদের চর্যা একের লাইন তুলে দিয়ে সেই লাইনের ভিতরের শব্দকে মিন করে প্রশ্ন করা হয়েছে। যেমন এই যে প্রথম প্রশ্নটা, লুই ভনই গুরু পুছি অজান, এখানে ভনই শব্দের অর্থ কি? তো ব্যাপারটা হলো আপনাকে শুধু এখন আপনাকে শুধুমাত্র ওই যে তথ্য যে চর্যাপদ কবে রচিত হয়েছে, কোথায় আবিষ্কৃত হয়েছে, চর্যার কতজন পদকর্তা ছিলেন, এগুলো নট এনাফ। আপনাকে আরো ভিতরে জানতে হচ্ছে, আপনাকে চর্যাপদগুলো একবার পড়ে দেখতে হচ্ছে। সো মানে অ্যাপ্রোচটা এরকম যে আপনি যে জিনিসটা পড়ছেন সেই জিনিসটা সম্পর্কে আপনি বাস্তবিক জ্ঞান রাখেন কিনা। শুধু থিওরিটিক্যালি বই পড়ে আপনি গাইড বই পড়ে এসছেন, নাকি আপনি সত্যি বিষয়টা নিয়ে একটু হালকা নাড়াচাড়া আপনার আছে। সামনের দিনে বিশেষ আরো বেশি কম্পিটিটিভ হতে চলেছে, সামনে মানে আরো কঠিন হতে চলেছে। কারণ একটা দেশের উন্নয়ন যখন হবে, এডুকেশন লেভেল যত আপ করবে, তো সামগ্রিকভাবে চাকরি প্রার্থী, বিশেষ করে যেহেতু সরকারি চাকরি এখনো একটা সামাজিক মর্যাদা ক্যারি করে, সেই কারণে কম্পিটিশনটা বাড়তে থাকবে। আর প্রশ্নের প্যাটার্নও স্বাভাবিকভাবেই একটু এরকম আরো বেশি কমপ্লেক্স, জটিল, ভেতরে বেশি অ্যানালাইজিং হবে। বুঝতে পারছেন? সো আপনাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত? আপনারা এখন টপিকগুলো একটু এক্সপ্লোর করা উচিত। যেটাই পড়ছেন সেটা আরো ভিতরে ডিটেলস পড়ুন। ঠিক আছে? বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই যে নতুন ট্রেন্ড, তার মানে কি আপনার সাহিত্যকর্মগুলো একটু হালকা ভিতর থেকে নাড়াচাড়া করতে হবে। ইকুয়ালি মানে বলতে চাই যে ইংরেজি সাহিত্যের যদি আমরা একটু দেখি, আমরা দেখব যে কবিতার লাইন তুলে দিয়ে পরীক্ষার প্রশ্ন আসতেছে। অনেকে যারা শুধুমাত্র সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়ে পরীক্ষায় চলে গিয়েছিলেন, তারা কিন্তু ওই জায়গাটায় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন। যেমন প্রশ্ন এসেছিল, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। দিস অফেন কোটেড লাইন অকার্স ইন শেলিস নোটেবল পোয়েম। শেলির কোন কবিতার মধ্যে এই লাইনটা আছে? তো যারা শেলির সব কবিতার লাইন পড়ে গেছে, অপশনের মধ্যে সেই লাইনগুলো পাবেন, কিন্তু কোন কবিতার লাইন এটা স্পেসিফিকলি সেটা বুঝতে গেলে তো অবশ্যই আপনার কবিতাটা পড়া লাগবে, তাই না? এটা ইয়ার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো আমি সবসময় রিকমেন্ড করব আপনারা বিখ্যাত লেখকদের সাহিত্যকর্মগুলো একটু ভিতর থেকে একটু নাড়াচাড়া করতে হবে, একটু ওগুলোর ভিতরে পড়াশোনা করতে হবে। নিউ ট্রেন্ডে এটাই যে আপনাকে পুরোপুরি অ্যাকুরেটলি অ্যাসেস করা যায় আপনি ওই জিনিসটা সম্পর্কে সত্যিকার অর্থে জানেন কিনা। আপনি শুধুমাত্র কোচিং নির্ভর, কিছু গাইড বই নির্ভর মানুষ হলে এই জায়গাটায় আটকে যাবেন। আবার আমরা যদি একটু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের প্রশ্ন দেখি, বিশেষ করে 47তম বিসিএস প্রিলির, তাহলে দেখবেন যে আপনাকে চ্যালেঞ্জ করা হয়েছে কিছু কিছু প্রশ্নে। মানে সাধারণত যে স্টাইলে প্রশ্ন হয় তারও থেকে একটু বেশি অ্যানালিটিক্যাল। যেমন একটা প্রশ্ন বলি, প্রশ্ন এসেছিল যে একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড 4 গিগাহার্জ হলে এর ক্লক মাইকেল টাইম কত? যদিও প্রশ্ন এখানে একটু ভুল ছিল, এখানে ক্লক মাইকেল না হয়ে হবে ক্লক সাইকেল।
এখানে আসলে ক্লক স্পিড দিয়ে আপনাকে কম্পিউটার প্রসেসর কত দ্রুত কাজ করে সেটার একটা ক্যালকুলেশন বা পরিমাপ আপনাকে দিয়েছে। এটা আসলে সচরাচর আগের বিসিএস ফিল্ডে দেখবেন এই ধরনের প্রশ্ন কিন্তু নেই। তার মানে কিছু ইনোভেটিভ কোয়েশ্চেন মানে ট্রুলি জানার দরকার আপনার, সেই ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু এখন আসবে। তাহলে আপনাকে কনভেনশনাল প্রস্তুতি থেকে একটু বেরিয়ে একটু ভিতরে একটু ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো এখন নতুন ইমার্জিং। আগে হয়তো আপনাকে কম্পিউটার প্রসেসরের কাজ কি, তারপরে হলো প্রসেসর কতভাবে মানে কিভাবে প্রস্তুত করা হয়, প্রসেসরের কাজ কি সেটা জানাটাই মুখ্য ছিল, কিন্তু প্রসেসরের যে স্পিড সেভাবে ক্যালকুলেট করতে হয়, হ্যাঁ সেটা এখন নতুন ভাবে প্রশ্ন আসছে। তার মানে কি একটা চেঞ্জড সিচুয়েশন। তারপরে দেখুন এখন বর্তমানে চলে এসছে হলো আপনার আইওটি, ইন্টারনেট অফ থিংস। হ্যাঁ, আইওটির যে কনসেপ্ট সেগুলো জানতে হবে আপনার, ব্লক চেইন, 3D প্রিন্টিং, তারপর হলো ক্লাউড কম্পিউটিং তো আগে থেকেই আমরা পড়ে আসতেছি। আর নতুন এই জিনিসগুলো মানে অর্থাৎ আইসিটি ল্যান্ডস্কেপ তো অলওয়েজ আপডেট হচ্ছে, তো নতুন সময়ের সাথে সাথে হ্যাঁ আপনাকে একটু তাল মিলিয়ে ওই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে একেবারে থরলি। সো এটা একটা চ্যালেঞ্জিং জিনিস, তবে এইটার সাথে আপনাকে খাপ খেয়ে নিতে হবে। আবার দেখা দেখা গেছে যে প্রশ্ন এসছে এমবেডেড সিস্টেম নিয়ে। এমবেডেড সিস্টেম নিয়ে বিশেষ লিখিততে কিন্তু প্রশ্ন আসে, মানে আমি লিখিত বইগুলোতে, গাইড বইগুলোতে পেয়েছিলাম, প্রিলিতে সেভাবে আসতো না, দেখি প্রিলিতে এই প্রশ্ন দিয়ে রেখেছে। তার মানে কি আপনার আসলে প্রিলি রিটেন একটা যদি কমপ্লিট প্রস্তুতি থাকে তাহলে কিন্তু রিটেনার যেমন ভালো হবে, প্রিলিতেও কিন্তু কিছু এগিয়ে থাকা যাবে। তো আমি সাজেস্ট করব এই আইসিটি অংশে যদি ভালো করতে চান তাহলে আপনি বিসিএস রিটেন যে অংশটা আছে, বিজ্ঞান অংশ, সেই অংশটা যদি পড়ে ফেলেন, এক্ষেত্রে আমি বলবো ওরাকলের বইটা বেশ ভালো। ওই বইটা যদি একটু পড়ে রাখেন তাহলে আপনার কিন্তু কনসেপ্ট একটু ক্লিয়ার থাকবে, ওখানে খুব সুন্দর ডিটেলস আলোচনা করা আছে। মানে নতুন একটা রিসেন্ট আপডেটেড যদি বিসিএস রিটেন সায়েন্স বইটা নেন, ওই বইটা পড়েন তাহলে ওটা প্রিলির জন্য কিন্তু অনেকখানি কাজে দেবে এবং সায়েন্স অংশও কাজে দেখবে। ঠিক আছে, সায়েন্স এবং তথ্য প্রযুক্তি এই দুই অংশটাই কাজে দেবে যদি রিটেনের ওই বইটা পড়া যায়। এবার যদি আমরা ভূগোল ও পরিবেশের দিকে তাকাই, আমরা একটা প্রশ্ন দেখলাম যে এরকম প্রশ্ন এসছে যে কনরাড বিযুক্তি ভূ অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে। যারা ইন্টারমিডিয়েটের ভূগোল বইটা একটু পড়বে তারা যদি পৃথিবীর ওই যে অভ্যন্তরীণ যে গঠন সেখানে যদি একটু ডিটেলস পড়ে, হ্যাঁ সেখানে কিন্তু এই কয়েক রকমের বিযুক্তি রেখা আছে ভিতরে ডিটেলস। এটা খুবই বেসিক প্রশ্ন, বুঝতে পারছেন? আসলে বেসিক্যালি পড়ার গভীরতার উপর নির্ভর করছে। যারা হলো বাজার থেকে শুধু একটা ভূগোল ও পরিবেশের উপর একটা ছোট পাতলা গাইড বই পড়ে যাবে তাদের জন্য ওই ডেপথের প্রশ্নগুলো পারা কঠিন হবে। বাট আপনি যদি ইন্টারমিডিয়েটের ভূগোল ও পরিবেশ প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটাই একটু পড়ে যান, হ্যাঁ মানে আমি বলতেছি যে ওই বইগুলো যদি পড়েন তাহলে আপনার নেসেসারি ডেপথ গ্রো করবে, দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল একটা প্রস্তুতি হবে। প্রশ্ন যত গভীর থেকেই করুক আপনি ধরতে পারবেন। আসলে প্রশ্ন গভীর থেকে হয় না, প্রশ্ন অনেক বেসিক থেকে হচ্ছে, কিন্তু আপনার নির্ভর করছে যে আপনি কত শ্যালো পড়াশোনা করেছেন বা কত গভীর পড়াশোনা করেছেন। এই হলো প্রশ্নের স্ট্যান্ডার্ড, সামনে আরো গভীরে যাবে, সো আপনাকে আরো ডিপ থেকে পড়তে হবে, এটা স্ট্র্যাটেজি। আবার ম্যাথ, মেন্টাল এবিলিটি, ব্যক্তিগত সুশাসন, এই জায়গাগুলোতে আমি দেখলাম যে অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রশ্ন হয় সেই প্যাটার্নেই প্রশ্ন হয়েছে। ইংরেজির ভোকাবুলারি বলুন, গ্রামাটিক্যাল বলুন, এই জিনিসগুলো প্র্যাকটিসের বিষয়। আর ওভারঅল এই যে কয়েকটা জায়গা আমি হিট করলাম, আমার মনে হলো যে একটু আপনাকে অ্যানালিটিক্যাল হতে হবে, একটু ডেপথে পড়াশোনা করতে হবে। এই জিনিসটা ফলো করলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট কাটমার্ক পর্যন্ত অ্যাচিভ করা সম্ভব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের বিষয়টা। অনেকে শুধুমাত্র এক সেট বই পড়ে সেটা বারবার রিভিশন দিয়েই শেষ করে ফেলে। হ্যাঁ, রিভিশন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আপনাকে নতুন যে আপডেট ইনফরমেশনগুলো আসতেছে সেগুলোর সঙ্গে একটু কোঅপ্ট করতে হবে, এগুলোকেও একটু নিজের ভিতরে নিতে হবে, বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। তাহলে আমি যদি মোটা দাগে কিছু বলি, সাজেশন বলি, তাহলে প্রথমে আপনার উচিত পড়াশোনার মধ্যে ডেপথ নিয়ে আসা। ডেপথ নিয়ে আসা যাবে কিভাবে? সেটা হলো যে 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 টেকনিক্স গুলো বললাম, অর্থাৎ যে কোনো টপিক পড়ার সময় পাশাপাশি ওই টপিকগুলো একটু ইউটিউবে গুগলে সার্চ দিয়ে পড়ে নেওয়া ভালো হবে। একটু ভিজুয়ালাইজেশন দরকার আছে এবং আরো একটু ওই বিষয়ে জানার দরকার আছে, অর্থাৎ কিছু রেফারেন্স বইও পড়া যেতে পারে। এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে। অর্থাৎ আপনার পড়ার জিনিসে যদি একটু পেঁচিয়ে দেয় তাও যেন আপনি পারেন। অর্থাৎ জ্ঞানমূলক অংশ থেকে দক্ষতা ভিত্তিক মানে প্রয়োগ ভিত্তিক
প্রশ্ন সলিউশন পারতে হবে। আর যদি আপনার কমন নাও পড়ে তাহলেও আপনি কিভাবে সর্ট আউট করবেন প্রশ্নগুলো সেটা সম্পর্কে একটু জানা জরুরি। আর প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে থাকতে হবে। আপনি লাইভ এমসিকিউ সহ আর অনেক এমসিকিউ আছে, মানে অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে যেগুলোতে আপনি সবসময় প্রশ্ন পরীক্ষায় অংশ নিতে পারবেন। সে পরীক্ষায় অংশ নিলে যেটা হবে সেটা হলো আপনি নিজের পড়াশোনাকে একটু চ্যালেঞ্জ করতে পারবেন যে আরে এই জিনিসটা তো জানতাম না আগে, তাহলে এটাও আমার জানার দরকার আছে এটা। আর আইসিটি রিলেটেড ইনভেনশন বা নতুন কোনো সংযোজন সেই জিনিসগুলো জানার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি নিউজ পেপারে ওই বিষয়ক যে আর্টিকেল বা কলামগুলো থাকে, হ্যাঁ, সেগুলোতে একটু চোখ রাখতে হবে ভালোভাবে। এই বিষয়গুলো জরুরি। আর যে কোনো জিনিসেরই ইন্টারমিডিয়েট লেভেলের বই, হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলের আইসিটি বইটা ভালো করে পড়বেন। তারপর ইন্টারমিডিয়েট লেভেলের জিওগ্রাফি বইটা পড়বেন, নৈতিকতা সুশাসন বইটা পড়বেন। তারপর সংবিধানের ভিতরে থরো নলেজ রাখবেন। তাহলে দেখবেন যে আপনার এই জিনিসগুলো সহজ হবে। আর সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত সাহিত্যকর্মগুলো একটু, হ্যাঁ, একটু ভিতর থেকে পড়তে হবে। অবশ্য আমার ইউটিউব চ্যানেলে সাহিত্য বিষয়ক অনেক ভিডিওস আছে যেখানে আমি বলেছি যে এই সাহিত্যকর্মগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভিতরে ডিটেলস পড়লে আপনার জন্য ভালো হবে। সো ওভারঅল এই বিষয়গুলো যদি আপনি একটু ইনশোর করতে পারেন তাহলে আপনার মনে হয় দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনারা প্রস্তুতি নিন আর কমেন্টে জানান যে আপনাদের চিন্তা ভাবনাটা কি, কিভাবে প্রস্তুতি নিলে ভালো হয়, যাতে করে যারা এই কমেন্টগুলো ফলো করছে, যারা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, যারা নিজেকে একটু হতাশার মধ্যে আবিষ্কার করছে, তারা যাতে করে একটু উপকৃত হয়। আর আমি বলে রাখি যে আমার এই কন্টেন্টগুলোর উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক, ঠিক আছে? তো আপনারা সেভাবে এটাকে গ্রহণ করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে অন্য কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।